তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম যে দুটি পেপার আছে অর্থাৎ ডিএসসিসি 9 এবং ডিএসসিসি 10, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের ডিএসসিসি 9 পেপারের নাম তোমরা জানো, ডিএসসিসি 9 পেপার হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2 এবং ডিএসসিসি 10 পেপার হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945 অর্থাৎ বিশ্ব রাজনীতি 1945 সালের পর থেকে। এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন তোমরা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা বাংলায় আছে, তার পাশাপাশি ইংরাজিতেও আছে। চলো তাহলে তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও এবং তোমাদের পরীক্ষা তো আর বেশি বাকি নেই, তোমাদের জানুয়ারি মাসের 15-16 তারিখের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তাই এখন থেকে খুব ভালো করে প্রস্তুতি নিতে শুরু করো। চলো তোমরা সাজেশনটা দেখো। প্রথমে তোমরা ডিএসসিসি 9 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2 এই পেপারের সাজেশনটা দেখো। প্রথমেই 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন। মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে নরেন্দ্র দেবের সমাজতান্ত্রিক রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন দেখো, স্যার সৈয়দ আহমেদ খানের উপনিবেশবাদ ও জাতীয়তাবাদ বিষয়ক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্ন ইংরাজিতে কিন্তু লেখা আছে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। 3 নম্বর প্রশ্ন, মোহাম্মদ ইকবালের উপনিবেশবাদ ও জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণাটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, রামমোহন লোহিয়ার সমাজতান্ত্রিক চিন্তার মূল দিকগুলি আলোচনা করো। তারপরে 5 নম্বর প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণাটি বিস্তারিত আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, এম.এন. রায় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল হিউম্যানিজম বা নয়া মানবতাবাদের মূল সূত্রগুলি ব্যাখ্যা করো। 6টা প্রশ্ন দেওয়া আছে এখানে, তার মধ্যে প্রথম 4টে মোস্ট ইম্পর্টেন্ট। মডিউল 2 দেখো। এবারে মডিউল 2 আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমরা কিভাবে অ্যান্সারগুলোকে গুছিয়ে লিখবে এই পেপারের সাজেশন আলোচনা করার পর তোমাদের আমি দেখাবো ডিএসসিসি 9 পেপারের স্যাম্পল অ্যান্সার, অর্থাৎ কিভাবে অ্যান্সার লিখতে হয় পলিটিক্যাল সায়েন্সে ভালো নম্বর পাওয়ার জন্য। মডিউল 2 প্রথম প্রশ্ন, পণ্ডিত রমাবাইয়ের সামাজিক ন্যায় বিচার ও লিঙ্গ সাম্য সম্পর্কিত দৃষ্টিভঙ্গি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, জওহরলাল নেহরুর সমাজতন্ত্র ও গণতন্ত্র সম্পর্কিত ধারণা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভীমরাও আম্বেদকরের জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা সম্পর্কিত আলোচনা ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর ফ্যাসিবাদের ধারণাটি ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, মোহাম্মদ আলী জিন্নাহর জাতি সম্পর্কিত ধারণা বা দ্বিজাতি তত্ত্ব আলোচনা করো। তারপরে জ্যোতিরাও ফুলের জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এটা কিন্তু সিবিসিএস যাদের সিলেবাস তাদের 2022-এর পরে কিন্তু এই প্রশ্নটা একবারও আসেনি, তাই তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা দেখে নাও স্যাম্পল অ্যান্সার কিভাবে লিখতে হয় তোমাদের বড় প্রশ্নের জন্য। দেখো তোমরা স্যাম্পল অ্যান্সার কিভাবে লিখতে হয়, অর্থাৎ একটা প্রশ্নের অ্যান্সার তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি আমি। দেখো, রামমোহন লোহিয়ার সমাজতন্ত্র বিষয়ে চিন্তাভাবনা বা সমাজতন্ত্র বিষয়ক চিন্তার মূল দিক আলোচনা। ভূমিকা দেখো, ভারতের সমাজতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এবং মৌলিক রাষ্ট্রচিন্তায় ডক্টর রামমোহন লোহিয়া এক অবিস্মরণীয় নাম। তিনি গতানুগতিক ইউরোপীয় সমাজতন্ত্র বা মার্ক্সবাদকে অন্ধভাবে অনুসরণ না করে ভারতের নিজস্ব আর্থসামাজিক প্রেক্ষাপটে এক নতুন ধরনের সমাজতন্ত্রের রূপরেখা তৈরি করেছিলেন। তার এই চিন্তাধারা
নব সমাজতন্ত্র নামে পরিচিত, যা গণতন্ত্র, স্বাধীনতা এবং সমতার এক অনন্য সংমিশ্রণ। এবারে সমাজতন্ত্রের বিভিন্ন দিক রামমোহন লোহিয়ার। প্রথম হচ্ছে দেখো, পুঁজিবাদ ও সাম্যবাদ উভয়ের বিরোধিতা করেছে। লোহিয়ার প্রচলিত পুঁজিবাদ অর্থাৎ ক্যাপিটালিজম এবং সোভিয়েত ধাঁচের সাম্যবাদ উভয় ব্যবস্থারই তীব্র সমালোচনা করেছিলেন। তার মতে এই দুটি ব্যবস্থাই মূলত কেন্দ্রীকরণের ওপর প্রতিষ্ঠিত এবং যান্ত্রিক সভ্যতার পূজারী। পুঁজিবাদ যেমন অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র্য সৃষ্টি করে, তেমনি কমিউনিজম বা সাম্যবাদ ব্যক্তির স্বাধীনতাকে হরণ করে রাষ্ট্রকে সর্বশক্তিমান করে তোলে। লোহিয়া মনে করেন এশিয়ার দেশগুলোর সমস্যা সমাধানে এই দুই মতবাদই ব্যর্থ। তাই তিনি এই দুই শিবিরের বাইরে গিয়ে এক তৃতীয় পদ বা বিকল্প সমাজতান্ত্রিক ব্যবস্থার কথা বলেন, যেখানে গণতন্ত্র ও সমাজতন্ত্র একে অপরের পরিপূরক হিসাবে কাজ করবে এবং ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। তারপর দেখো, চৌখাম্ব রাজ বা চার স্তম্ভ রাষ্ট্র। এখানে কি বলছেন? লোহিয়া সমাজতন্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ। তিনি চৌখাম বা রাজ বা চার স্তম্ভ বিশিষ্ট রাষ্ট্র ব্যবস্থার ধারণা দেন। তার মতে ক্ষমতা কেবল দিল্লি বা কেন্দ্রের হাতে কুক্ষিগত থাকলে চলবে না, ক্ষমতাকে চারটি স্তরে ভাগ করে দিতে হবে: গ্রাম, জেলা, প্রদেশ এবং কেন্দ্র। এই কাঠামোয় গ্রাম পঞ্চায়েত বা নিচের স্তরের হাতে পর্যাপ্ত প্রশাসনিক এবং আইনি ক্ষমতা থাকবে। তিনি চেয়েছিলেন এমন এক রাষ্ট্র ব্যবস্থা যেখানে পুলিশ ও আমলাতন্ত্রের ওপর জনগণের নিয়ন্ত্রণ থাকবে এবং সাধারণ মানুষ সরাসরি শাসন কাজে অংশগ্রহণের সুযোগ পাবে। এটি ছিল তার সংগঠিত গণতন্ত্রের রূপরেখা। এবার বাকি অংশটুকু তোমরা দেখো। এইভাবে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলোকে লিখে আসতে হবে, তবে তোমরা লিখে ভালো নম্বর আশা করতে পারো। আর এখনও সময় আছে, আমাদের অ্যাডমিশান চলছে। তোমরা চাইলে আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশান নিতে পারো বা আমাদের থেকে এই ধরনের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লব, মডিউল 1 থেকে হচ্ছে প্রথমে। নেক্সট, নরেন্দ্রদেবের পুঁজিবাদের সংকট সম্পর্কিত ধারণা। 3 নম্বর প্রশ্ন, রামমোহন লোহিয়ার সপ্তক্রান্তি বা ইতিহাস চক্র। নেক্সট, মানবেন্দ্রনাথ রায়ের নবমানবতাবাদ। তারপরে 5 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ইকবলের পাকিস্তান বা প্যান ইসলামিজমের ধারণা। নেক্সট, ঔপনিবেশিক শিক্ষা বা সমাজ সংস্কার বিষয়ে সৈয়দ আহমেদ খান। মডিউল 2 থেকে সাভারকরের হিন্দুত্ব ধারণা, জিন্নার দ্বিজাতি তত্ত্ব, আম্বেদকরের সামাজিক ন্যায় বিচারের ধারণা, নেহরুর ধর্মনিরপেক্ষতা, সুভাষচন্দ্রের সমাজতন্ত্র সাম্যবাদের মধ্যে পার্থক্য, আর পণ্ডিত রমাবাইয়ের আর্য মহিলা সমাজ বা নারী মুক্তি। এবারে তোমরা পরের পেপার অর্থাৎ ডিএসসিসি 10 পেপার, যে পেপারটা নিয়ে তোমরা অনেকেই ভয় পাও, সেই পেপারটা এবারে তোমরা দেখো। এবার তোমরা ডিএসসিসি 10 পেপারের সাজেশনটা দেখো। ডিএসসিসি 10 পেপার তোমাদের ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945 অর্থাৎ 1945 সালের পর থেকে বিশ্ব রাজনীতি পড়তে হবে। এখানে 10 নম্বর 20 নম্বরের জন্য দেখো, প্রথমে মডিউল 1 থেকে বিশ্বায়ন অর্থাৎ গ্লোবালাইজেশন বলতে কি বোঝো, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব বা ফলাফল বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, নির্জোট আন্দোলন বা জোট নিরপেক্ষ আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল, বর্তমান বিশ্বে বা উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা বা প্রাসঙ্গিকতা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়ে বিশ্ব রাজনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের গঠন ও কার্যকারিতা আলোচনা করো আর ব্রেক্সিটের প্রভাব। নেক্সট, বিশ্বায়নের পটভূমিতে বিশ্ব প্রশাসনিক প্রতিষ্ঠান হিসাবে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার, বিশ্ব বাণিজ্য সংস্থার গুরুত্ব ও ভূমিকা। নেক্সট, পশ্চিম এশিয়ার রাজনীতি
পশ্চিম এশিয়ার রাজনীতি বলতে কি বোঝো, আর আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে বর্তমান প্যালেস্টাইনের সংকট আলোচনা করো। 6টা প্রশ্ন এখান থেকেও তোমাদের আমি দিয়েছি। এবারে মডিউল টু দেখো, প্রথম প্রশ্ন আছে স্থিতিশীল উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রসারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। পরের প্রশ্ন ভারত শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। নেক্সট স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা আলোচনা করো। বর্তমান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই দুই দেশের সম্পর্কের তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট শান্তি রক্ষা ও মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কাশ্মীর সমস্যার গুরুত্ব আলোচনা করো। নেক্সট ভারতের বৈদেশিক নীতিতে প্রতিবেশী প্রধান নীতিটি কিভাবে নেপাল ও ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কের প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। নেক্সট 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপার থেকেও একটি স্যাম্পল প্রশ্নের উত্তর আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এবার তোমরা একটি প্রশ্নের উত্তর দেখো, যেটা ইউরোপীয় ইউনিয়নের গঠন, কার্যকারিতা এবং ব্রেক্সিটের প্রভাব। দেখো প্রথমে তোমরা ইন্ট্রোডাকশন দিলে, তারপর ইউরোপীয় ইউনিয়নের গঠন কিন্তু একদিনে হয়নি। যেমন ঐতিহাসিক প্রেক্ষাপট 1951 সালের প্যারিস চুক্তি এবং 1957 সালের রোম চুক্তির মাধ্যমে ইউরোপের অর্থনৈতিক সম্প্রদায় গঠিত হয়। তবে 1993 সালে 1 নভেম্বর ম্যাস্ট্রিক্ট চুক্তি কার্যকর হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন নামটি গৃহীত হয়েছে। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের বড় প্রশ্নের জন্য 500 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে। সেই জায়গায় তোমরা যদি অনেক বেশি বড় করে লেখো তাহলে মনেও থাকবে না এবং পরীক্ষার সময় তোমরা টাইমও পাবে না। তাই এইভাবে সলিড অ্যান্সার তোমাদের লিখতে হবে। আর আমাদের আবারও বলছি, অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো অবশ্যই যত তাড়াতাড়ি পারো তোমরা যোগাযোগ করতে পারো। এবার তোমরা 5 নম্বরের প্রশ্নের সাজেশনগুলো দেখে নাও। এবার তোমরা 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখো। প্রথম প্রশ্ন, কোন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান হয় তা আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলন এবং প্যান আফ্রিকাজম এর প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করো। নেক্সট ব্রিক্স এবং আসিয়ানের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট ইউরোপীয় রাজনীতিতে ব্রেক্সিটের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট বিশ্ব পরিচালন ব্যবস্থায় বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের ভূমিকা নির্দেশ করো। নেক্সট টিকা করবে সার্ক, WTO, এগুলো টিকা দেখবে এখান থেকে। মডিউল টু ভারত ও নেপালের শান্তি ও মৈত্রীর চুক্তি এর প্রধান বিষয়গুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি চিহ্নিত করো। নেক্সট আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা পর্যালোচনা করো। নেক্সট ভারত বাংলাদেশের সম্পর্ক কি সময় পরীক্ষিত বন্ধু আলোচনা করো। নেক্সট মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন উদ্যোগ সংক্ষেপে লেখো। নেক্সট টিকা হিসাবে দেখবে সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের মহাসচিব, এগুলো টিকা হিসাবে দেখবে। এই ছিল তোমাদের দুটি পেপারের সম্পূর্ণ সাজেশন।